হুম। আচ্ছা, এই স্টক মার্কেট ব্যাপারটা কি বুঝতে গেলে আমাদের প্রথমে স্ট্রাকচার থেকে বুঝতে হবে। এই ফুল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি স্টক মার্কেটের স্ট্রাকচার, এটা আমি নিজের হাতে এঁকে তৈরি করেছি, কারণ এইভাবে ডাইরেক্ট কিছু নেই। তো আমি এই আঁকাটাতে অবশ্যই আসবো। আমি আগে বোঝাবো স্টক বলতে কি বোঝায়। আপনারা কেউ বলতে পারবেন? আপনি বা অনলাইনে তুমি বলো, হোয়াট ইজ স্টক? স্টক কাকে বলে জানো, বলতে পারবে? স্টক মানে বলছে কোনো পার্টিকুলার জিনিসকে রেখে দেওয়া, মানে দেখো, স্টক মানে হচ্ছে, অ্যাসেট বলতে গেলে। হ্যাঁ অ্যাসেট তো বটেই, কিন্তু স্টকটা বেসিক্যালি কী, মানে এটা কীভাবে কাজ করে, এটার বেসিক জায়গায় যদি আমি বলতে চাই, তাহলে স্টক হচ্ছে একটা কোম্পানির একটা অংশ, যে অংশটা সে তোমাকে বিক্রি করছে, এবং সেই অংশটা তুমি যখন কিনে রেখে দিচ্ছ, কোম্পানির উন্নতির সাথে সাথে সেই জিনিসটার, সেই অংশটার দাম বাড়ছে। ধরো একটা কোম্পানি, ব্যাপারটা কেন হয় তুমি দেখো, কারণটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট দিয়ে বলি, যে একটা কোম্পানি যদি একটা লেভেলের পর গ্রোথ করতে চায়, তখন তার টাকা লাগে। টাকা লাগে মানে ধরো তোমার একটা কোম্পানি ধরো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 যাওয়ার পর তার উপরে ওঠার জন্য টাকা লাগে। যেমন তোমরা শার্ক ট্যাঙ্ক বলে একটা প্রোগ্রাম হয়ে দেখেছো, কতগুলো বড় লোক বসে থাকে, তার সামনে গিয়ে কোনো একটা কেউ একটা বিজনেসের আইডিয়া নিয়ে দেয়। শার্ক ট্যাঙ্ক বলে টিভিতে যে প্রোগ্রাম হয়, তো সেরকম প্রোগ্রামের মতোই ধরো তুমি বললে যে আমি পাবলিক মানি চাই, পাবলিকের টাকা আমি চাই যাতে আমি সেটা দিয়ে বিজনেস করতে পারি। তখন পাবলিক মানির রেসপেক্টে কোম্পানিকে তো পাবলিককে কিছু দিতে হবে, নাহলে কোম্পানিকে কেন টাকা দেবে? সেই টাকাটা তোলার জন্য তারা কি করে, তারা ইকুইটি যে শেয়ার আছে সেই শেয়ারকে তারা রিলিজ করে মার্কেটে, এবং তাকে বলা হয় আইপিও। আইপিওর ফুল ফর্ম কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং মানে ইনিশিয়ালি আমি স্টক কতগুলো, শেয়ার কতগুলো আমি পাবলিককে দিচ্ছি, তারা যখন কিনে নেবে তখন সেই টাকাটা আমি পেয়ে যাব, এবং সেই টাকাটা যখনই আমি পাবো, সেই টাকাটা আমার কোম্পানিতে ঢুকে গেল। এবার আমি সেটা নিয়ে আমি আমার কোম্পানিকে আরও গ্রোথের দিকে নিয়ে যাব। তো দিস ইজ কল ইনিশিয়াল পাবলিক অফারিং। আশা করি বোঝা গেল। তো আইপিএল টিপিক্যালি মানে একটা স্টকে যেমন অনেক দেখবে, অনেক কোম্পানি নতুন আইপিও বার করছে, মানে কি, মানে তারা মার্কেট থেকে টাকা চায়, সেই জন্য সে আইপিওটা ফর্ম করছে, ঠিক আছে? তো তো যাই হোক, এত অবধি বোঝা গেল, এটা খুব বেসিক। এইবার আমাকে বুঝতে হবে স্টক মার্কেট কত রকমভাবে ভাগ করা হয়েছে, মানে বেসিক কী। দেখো, ইন্ডিয়ান ইকোনমিতে, আগে ইকোনমিটা তোমাকে বুঝতে হবে। স্টক মার্কেট কিন্তু কোনো জুয়া নয়। স্টক মার্কেট একটা ইকোনমি, এবং স্টক মার্কেট করে প্রচুর লোক টাকা ইনকাম করছে এবং রোজগার করছে, ঠিক আছে? আমি একজন প্রফিটেবল ট্রেডার। কী করে ট্রেডার? আমাকে বুঝতে হবে এটা একটা বিজনেস, এটা কোনো খেলা নয়। তা বিজনেস একটা খুব বড়োভাবে দেখতে হবে, মানে আমি আমার শহরটাকে রাস্তা দাঁড়িয়েও দেখতে পারি, আর খুব বড় উঁচু মনুমেন্টে দাঁড়িয়ে দেখতে পারি। আমাকে যতক্ষণ না মনুমেন্ট থেকে বিগ ভিশন দেখছি, ততক্ষণ কিন্তু আমি কনসেপ্টটা বুঝতে পারবো না। তাহলে বিগ ভিশনটা কি? বিগ ভিশন হচ্ছে আমি প্রথমে বুঝবো আগে কীভাবে ভাগ হচ্ছে স্টক মার্কেট। ইন্ডিয়ান ইকোনমিকে যদি ভাগ করতে হয়, তাহলে এখানে আমরা যদি দেখি ইন্ডিয়ান ইকোনমি, ইকোনমি ইকোনমি ইন্ডিয়ান ইকোনমিকে যদি দেখি, তাহলে আমরা কি দেখবো? ইন্ডিয়ান ইকোনমির মধ্যে কি ভাগ আছে, জাস্ট এ মিনিট। একটা আছে, দুটো বডি আছে, রেগুলেটরি বডি আছে, যারা রাজা বলতে পারো। যারা রাজা, রাজার মধ্যে কে কে আছে? একটা হচ্ছে আরবিআই, আর একটি সেবি। দেখো, সেবি। আরবিআই হচ্ছে পুরো ব্যাংককে কন্ট্রোল করে, ব্যাংকিং সেক্টর, যেটা আমাদের দরকার পড়বে না। ব্যাংকিং সেক্টর যেটা পুরো কন্ট্রোল হয়, ওটা হচ্ছে আরবিআই। আর সেবি কী করে? সেবি হচ্ছে পুরো স্টক মার্কেট কন্ট্রোল করে। তা আমি যদি পিকচারটা আসি, আমরা কি দেখছি? আরবিআই অ্যান্ড সেবি। ফুল ফর্ম আরবিআই, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মনে হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। না, আমি পরিষ্কার সামনে দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। আরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হুম, এই দেখো এখানে এগুলো আমি করবো, হ্যাঁ। ফুল ফর্ম, ফুল ফর্ম ইম্পর্টেন্ট নয়, কিন্তু পড়ানোর জন্য বলছি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার মধ্যে সেবি, সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ মানে সিকিউরিটি বলতে কি, তোমার যে টাকা বা এটার টাকা এই যে এক্সচেঞ্জ হচ্ছে একটা জায়গাতে, তার রাজা হচ্ছে এ ডিসাইড করে মার্কেট কিভাবে চলবে। এ হচ্ছে একদম সুপ্রিম, হ্যাঁ।
এবার তুমি বলে তাহলে আমি স্টক কার কাছ থেকে কিনবো, এর কাছ থেকে? না, এর কাছ থেকে তুমি স্টক কিনতে পারবে না। স্টক কিনতে গেলে আমাকে আসতে হবে এক্সচেঞ্জের আন্ডারে, মানে এক্সচেঞ্জ আন্ডারেও তো কিনতে হবে না, এক্সচেঞ্জ আন্ডারে আসতে হবে। এক্সচেঞ্জ কাকে বলে এইবার দেখো, এক্সচেঞ্জ এখানে দুটো এক্সচেঞ্জ আছে, অনেকগুলো এক্সচেঞ্জ আছে, বিএসসি, এনএসসি এবং ক্যালকাটা এক্সচেঞ্জ বলে একটা এক্সচেঞ্জ ছিল। রিসেন্টলি ক্যালকাটা এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেল। ক্যালকাটা এক্সচেঞ্জে কাজ করতে হচ্ছে তোমার ওর নামটা কি বেশ, আরে আমাদের স্ক্যাম করেছিল বিরাট বড়, কী নাম, হর্ষদ মেহতা। হর্ষদ মেহতা ওই বিরাট বড় স্ক্যামটা ধরার পরে কিন্তু ক্যালকাটা এক্সচেঞ্জ কিন্তু অনেক ভেঙে পড়ে, ঠিক আছে? তো তাহলে আমরা কি হলো, সেবির সঙ্গে ডাইরেক্ট কানেকশন থেকে এক্সচেঞ্জের, ঠিক আছে? তো আচ্ছা, এক্সচেঞ্জের মধ্যে দুটো এক্সচেঞ্জ আছে, একটা বিএসসি, একটা এনএসসি। বিএসসির ফুল ফর্ম কী হচ্ছে, দাঁড়াও এখান থেকে আমি একে একে দেখাই। হ্যাঁ, এই যে সেবি আছে, সেবির আন্ডারে কে আছে, সেবির আন্ডারে আছে এক্সচেঞ্জ। হ্যাঁ, আমি এখানে লিখে দিই এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জের মধ্যে কী কী এক্সচেঞ্জ আছে, মোটামুটি নাম করা এক্সচেঞ্জ হচ্ছে দুটো, একটা হচ্ছে বম্বে এক্সচেঞ্জ, বম্বে এক্সচেঞ্জ, আরেকটা হচ্ছে কোথায় গেল ওটা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক, ঠিক আছে, দুটো এক্সচেঞ্জ আছে। এবার এই বোম্বে এক্সচেঞ্জ, এটার পেছনে একটা হিস্ট্রি আছে। ব্ল্যাক ফ্রাইডে আছে, তোমরা জানো কিনা জানি না। ব্ল্যাক ফ্রাইডেতে কী হয়েছিল, ব্ল্যাক ফ্রাইডেতে তোমার মুম্বাই ব্লাস্ট হয়েছিল। মুম্বাই ব্লাস্টে এই বোম্বে যে স্টক এক্সচেঞ্জ, এটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। কেন উড়িয়ে দেওয়া হয়েছিল আমি বলছি। তোমাদের মনে আছে যে এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, বাবরি মসজিদ ভাঙার পর এখান থেকে টাইগার মেমন বলে একটা, এগুলো আমি জানার জন্য বলছি, টাইগার মেমন বলে একজন ইসলামিক একজন লোক, সে কী করেছে, সে প্রচণ্ড রেগে গেছিল, তার দোকান টোকান সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার সে তখন ইন্ডিয়া থেকে সোজা চলে যায় হচ্ছে দুবাই, এবং দুবাইতে গিয়ে সে দাউদের সঙ্গে কানেক্ট করে। হ্যাঁ, এবং দাউদের সঙ্গে কানেক্ট করে বলে ইন্ডিয়াকে এমন একটা ঝটকা দিতে হবে যাতে ইন্ডিয়া পুরো স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে যায়। তখন তারা কী করলো, তখন তারা ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জকে টার্গেট করলো, যে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জকে আমরাকে স্যাবোটাজ করবো। তো ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জকে স্যাবোটাজ করার জন্য তাদের সঙ্গে এক জায়গায় হয়ে কতগুলো জায়গায় বোম প্ল্যান্ট করলো পুরো শহরে, এবং তার মধ্যে মেন প্ল্যান্ট করলো হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জকে। যদি বম্বে স্টক এক্সচেঞ্জকে ভেঙে দেওয়া যায় বা ড্যামেজ করা যায়, তাহলে ইন্ডিয়ান ইকোনমি মুখ থুবড়ে পড়বে। এবং ব্যাপারটা হলেও তাই। সেই ফ্রাইডেতে বম্বে স্টক এক্সচেঞ্জে ব্লাস্ট হলো, এবং শহরের অন্যান্য কয়েকটা জায়গা ব্লাস্ট হলো। এরপর একটা সিনেমা আছে, তোমরা পারলে এটা দেখতে পারো, এটা ইউটিউবেও ফ্রিতে আছে। এই বইটার নাম হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। আমি দেখেছি বইটা ডিটেলে পুরো মানে ইয়ে হয়েছে। এই যে ব্ল্যাক ফ্রাইডে মুভি, এই যে মুভিটা, এটা 2004-এর মুভি। আমি এই বইটা দেখেছি মানে সেই সময়, এবং এটা ইউটিউবে ফ্রিতে আছে, ঠিক আছে? তো মারাত্মক বই, এই 2 ঘন্টা 16 মিনিটের সিনেমায় দেখো, ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। তো এই বইটার মধ্যে ওই কীভাবে হলো, কী হলো, সব দেখানো হয়েছে। তো ব্ল্যাক ফ্রাইডেতে যখন ওইখানে ব্লাস্ট হলো, ব্লাস্ট হওয়ার পর যখন ইন্ডিয়ার ইকোনমি ভেঙে পড়লো, তখন বললে বাপরে, এ তো মহা বিপদ হয়ে গেল, তাহলে আমাদের আরেকটা এক্সচেঞ্জের দরকার পড়বে। তখন সেই সময় তৈরি হয়েছিল না তারপরে তৈরি হয়েছিল, আমার এটা কনফিউশন আছে। তো তখন তৈরি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একই মুম্বাইতে। এবং সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কী করলো, তখন লোক টাকা রাখতে শুরু করলো, এবং ততক্ষণই গেলো যে বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ, আস্তে আস্তে আবার রিবিল্ড হতে লাগলো। ওটা ভেঙে ফেলা হয়েছিল, পুরো ব্লাস্ট করে ভেঙে দিয়েছিল। তো ওটা রিবিল্ড হওয়ার পর মানুষের একটা বিশ্বাসের জায়গা নতুন জেনারেশনে এনএসসির উপর হয়ে গেল, বিএসসির উপর একটা কমে গেল। আমাদের বাবা ঠাকুরদা যারা আছে, তারা যখন রাখতো তারা বিএসসিতে রাখতো। এমন লোক আছে অনেক বিএসসিতে রাখে, কিন্তু ম্যাক্সিমামটাই এনএসসিতে তারপর রাখা হলো। এখন এনএসসি পপুলারিটিতে এলো, কিন্তু আপনারা যদি দেখেন কোথায় বেসিক্যালি স্টক রাখা হয়েছে, মানে এবার আপনারা বলুন স্টক রাখা মানে কি। স্টক রাখা মানে যে এই স্টকগুলো এনলিস্ট হচ্ছে, মানে ধরো তোমাদের, আমি আপনাদেরকে সবাইকে আপনি করে বলছি, যে আপনারা একটা স্টক কিনবেন, এবার সেই কোম্পানিটার নাম তো থাকতে হবে। যেমন একটা কোম্পানি আছে ফারহান নাইট্রেট। এই ফারহান নাইট্রেট কোন থেকে, কী সিনেমা থেকে এসছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি। হ্যাঁ, 3 Idiots-এর নামে ফারহান নাইট্রেট বলে একটা নাম ছিল, সেখান থেকে ফারহান নাইট্রেট বলে একটা কোম্পানি এসেছে, সেটা খুব ভালো কাজ করে।
এবার এই যে নামটা, এই নামটা তো এনলিস্ট করতে হবে সেবির আন্ডারে। এবার সেবির আন্ডারে এক্সচেঞ্জে এনলিস্ট হয়, এই এক্সচেঞ্জের আন্ডারে এনলিস্ট হয়ে গেল। এবার এক্সচেঞ্জের আন্ডারে যখন এনলিস্ট হলো, তার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে বিএসসি আর টেনেসি। এইবার বক্তব্য হচ্ছে এই এনলিস্টের পরে কিন্তু আমরা সেই নামগুলো দেখতে পাই এবং সেই স্টকগুলোকে কেনা বেচার সুযোগটা পাই। তো এখানে যদি দেখা যায় যে এনলিস্টের দিক দিয়ে মানে বিএসসিতে এনলিস্ট বেশি আছে আর আমাদের এনএসসিতে এনলিস্ট কম আছে। এবার আমরা সেটা গুগলে গিয়ে দেখতে পাচ্ছি। এই দেখুন, আমি যদি এখানে লিখি হাউ মেনি স্টক এনলিস্টেড অন বিএসসি, বিএসই, হ্যাঁ, মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। বিএসসি লিখো না কিন্তু, সে বিএসসি ডিগ্রি নয় কিন্তু আবার, হ্যাঁ, বিএসসি স্টক এক্সচেঞ্জ এরকম করে গুগলে লিখলাম। তা কতগুলো আছে? 5600 হলো, আর ওটা বোধহয় 2000 সামথিং। হ্যাঁ, এখানে যদি আমি লিখি এটা বিএসসিতে এতগুলো, আর এনএসসিতে কটা আছে? 2700। তাহলে দেখা যাচ্ছে এনএসসিতে কম। এনএসসিতে পরে এসছে 1992 পরে এনএসসি ফর্ম করেছে। কিন্তু তার আগে থেকে, বহুদিন আগে থেকে আমাদের বিএসসি চলছিল। এবার এইখানে তাহলে বোঝা গেল এই দুটো কি। এবার এই দুটো হওয়ার পর এখানে কতগুলো জিনিস আছে। যেমন আমি যদি বলি, তুমি আছো বাবু অনলাইনে? হ্যাঁ স্যার আছি। তোমার নাম কি বেশ আরেকবার একটু বলো। আমি অভিজিৎ সরকার। না, শর্ট নামটা কি বলছিল একটা? অভি। হ্যাঁ, অভি। তো বেসিক্যালি যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে স্টক এক্সচেঞ্জ আছে, এই স্টক এক্সচেঞ্জের মধ্যে আমরা যদি এইভাবে ভাবি যে আমরা একটা স্কুলের ভালো কতটা বা খারাপ কতটা সেটা বুঝবো কী করে? সেটা বোঝার একটা রাস্তা হচ্ছে সেই স্কুলের যে স্টুডেন্টগুলো আছে সেগুলো যে একটা গড় বার করি, তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা তাহলে একটা গড় বার করলে বুঝবো এরা হচ্ছে ভালো ছেলে, এরা হচ্ছে খারাপ ছেলে। তেমন একটা স্টক এক্সচেঞ্জের মধ্যে ধরো যতগুলো এনলিস্ট আছে, আমি যদি তার মধ্যে একটা গড় হিসাব করি যে ভালো ভালো ছেলেগুলোকে যদি এক জায়গায় করে তার একটা অ্যাকুমুলেটেড হিসাব বার করি, তাহলে আমরা বুঝবো যে এই ছেলেগুলো ভালো, এই ছেলেগুলো খারাপ। তেমন বিএসসিতে 30টা স্টক, বিএসসি বোম্বে স্টকে, বিএসসি লিখে দিই, হ্যাঁ, এখানে 30টা স্টকের যে স্টেকটা আছে 30 স্টকস, মানে টপ 30 স্টকস, সেইটা মুভমেন্ট মানে অ্যাকুমুলেটেড মুভমেন্ট, তার ওভারঅল মুভমেন্টকে ধরা হয় মার্কেট ওপরে উঠছে না নামছে। মানে আমার একটা ঘোড়ার গাড়ি আছে, তাতে আমি 4খানা বা 6খানা বা 10খানা ঘোড়া লাগালাম, এবার তার মধ্যে দুটো অসুস্থ, দুটো মাঝারি শরীর কন্ডিশন, আর বাকিগুলো তেজি, তো আমার ঘোড়ার গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে। তো এই ওভারঅল যে অ্যাকুমুলেটেড যে স্টকগুলো আছে তার মোমেন্টাম যেটা, তাকে বলা হয় সেন্সেক্সের মুভমেন্ট। সেন্সেক্সের নাম শোনা গেছে, জানো তো? সেন্সেক্সের নাম শুনেছো অভি? হ্যাঁ স্যার শুনেছি। সেন্সেক্স তাকেই বলে যে সেন্সেক্স হচ্ছে 30 স্টকস এর মুভমেন্ট, ঠিক আছে? 30 স্টকসের মুভমেন্ট, এটাকে বলা হয় এই যে সেন্সেক্সকে বলা হয় ইন্ডাইসিস মানে সূচি মানে তুমি 30টা যে স্টক আছে, এই যে 30টা স্টক আছে, 30টা স্টকের অ্যাকুমুলেটেড যে নাম তাকে বলা হয় ইন্ডাইসেস বা সূচি। ইন্ডাইসেস মানে হচ্ছে আমরা যেমন একটা বইয়ের কী কী চ্যাপ্টার আছে, কী কী গল্প আছে বইয়ের সূচিপত্র থেকে বুঝে যাই, তেমন এই ইন্ডেক্সের আমার মুভমেন্টটাকে বুঝে যাব যে মার্কেটের কী কন্ডিশন। তাহলে সেন্সেক্স মুভমেন্ট যদি আমরা এখানে লিখে দিই, তাহলে ইন্ডিয়ান ইকোনমি এখন ওপরে না নিচে আমরা বুঝে যাব। দেখাচ্ছে কি? এটা ওয়ান ডে চার্টে একটু পড়েছে, দেখো নিচের দিকে নেমেছে, ঠিক আছে? তো বিএসসি সেন্সেক্সে গেলাম, আমাদের এখানে চার্টও আছে, আমরা সেই চার্ট দিয়েও করতে পারি, ট্রেডিং ভিউ দিয়েও করতে পারি। আমাদের এখানে ট্রেডিং ভিউ আছে, তো আমি বিএসসি সেন্সেক্স ট্রেডিং ভিউ, আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন যখন পড়বো
এক মিনিট। এই বিএসসি এই যে, তো আমরা এটা একটু একটু চেঞ্জ করছি, কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। এই যদি আমি দেখি তাহলে এই মার্কেটের কি কন্ডিশন, মার্কেট হচ্ছে এই কন্ডিশন, মানে মার্কেটটা এরকম চলছিল, চলতে চলতে এরকম একটা কন্ডিশনে এরকম জায়গা হচ্ছে, এটা না পড়া না ওটা, একটা মাঝামাঝি জায়গা। এটাকে বলা হয় মানে কি বলবো কনসলিডেশন জোন বলি আমরা, বা সাইডওয়েজ মার্কেট যা বলা হয়, এরকম একটা কন্ডিশনে এটা আছে। ঠিক আছে, এটা ওপরে জাম্প করে খুলেছিল 2-3 দিন আগে। এই এক একটা ব্লক বা এক একটা ক্যান্ডেল হচ্ছে এক একটা দিন রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে কালকের দিন ছিল, তার আগের দিন, 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 জাস্ট লাইক দ্যাট, এরকম করে পেছনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য মুভমেন্ট অফ সেন্সেক্স। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি, তার মানে আমার স্কুলের সেন্সেক্স মানে 30টা স্টক যেটা আছে, 30টা স্টকের অ্যাকুমুলেটেড মুভমেন্ট। এবার তোমরা জিজ্ঞেস করবে 30টা স্টক কী কী, তাহলে এখানে লেখো সেন্সেক্স স্টক লিস্ট। সেন্সেক্সের স্টক লিস্ট, নিচের দিকে আসি, এই যে স্টকগুলো। হ্যাঁ, আচ্ছা, এইটা খুব ভালো দেওয়া আছে ইকুইটি মাস্টার। হ্যাঁ, এই ইকুইটি মাস্টার দিয়ে যদি খুলি তাহলে খুব সুন্দর স্টকগুলোকে দেবে, ইকুইটি মাস্টার দিয়ে খুলে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, লিস্ট অফ এই যে বিএসসি সেন্সেক্স 30 কোম্পানিজ কী কী আছে, আদানি পোর্ট, এশিয়ান পেইন্টস, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসেভ, হ্যাঁ, ভারতী এয়ারটেল, এগুলো এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো হচ্ছে বলা হয় যে 30টা টপ কোম্পানি অফ বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এবার সকলে বলবে তাহলে ওকে ফাইনটা বোঝা গেল, তাহলে এনএসসিরও নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, এনএসসি কিন্তু 30টা কোম্পানি না, এনএসসি বলছে 50টা কোম্পানির হচ্ছে আমার ভালো 50টা কোম্পানি আমি এক জায়গায় করেছি। তো ভালো 50টা কোম্পানিকে একত্রে কি বলা হচ্ছে, বিএসসি ন্যাশনাল সিটি যেটা এনএসসি, এই এনএসসিতে কি বলা হচ্ছে, এখানে এরা কী বলছে, এই স্টকগুলোকে নিফটি 50 বা নিফটি, নিফটি মানে হচ্ছে ন্যাশনাল 50, তাকে শর্ট ফর্মে নিফটি বলা হয়, বা এটাও বলতে পারে নিফটি 50। নিফটি 50 মানে 50টা স্টক যেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আন্ডারে এনলিস্টেড আছে, সেরকম 50টা স্টকের মুভমেন্টকে আমরা যদি ধরি একত্রে, তাহলে তাকে বলে নিফটি 50-র মুভমেন্ট। এবার আপনারা যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা তাহলে নিফটি 50-র মধ্যে কী কী স্টক আছে একটু জানতে পারি, হ্যাঁ অবশ্যই জানতে পারেন, আমি দিচ্ছি। ইকুইটি মাস্টার দিয়েও চেক করতে পারি, তাহলে নিফটি 50 স্টকস ইকুইটি মাস্টার, লিস্ট অফ নিফটি 50 কোম্পানিজ হলো। এই যে এখানে দেখা যাক এখানে কী গেছে, এই দেখো আদানি পোর্ট, এখানে আদানি এন্টারপ্রাইজ, তারপরে আদানি পোর্টটা সেকেন্ডে। মানে ব্যাপারটা কিছুই না, আমার কাছে যা ভালো ছেলে তোমার কাছেও তো তাই ভালো ছেলে, কাজেই যে 50টা স্টক আমার নিফটিতে থাকবে তার মধ্যে সব স্টকগুলো আবার আমার সেন্সেক্সেও থাকবে অবভিয়াসলি, কারণ স্টক তো আর বাইরে থেকে আসছে না, ইন্ডিয়ার যা স্টক সেই কোম্পানিগুলোর মধ্যেই থাকছে। কাজেই 50টা বা 30টা যাই হোক না কেন, ওগুলো সব এখানের মধ্যে, কি হয়তো আগু পিছু থাকবে, মানে আমার বিএসসি রেসপেক্টে যে 1 নম্বর, এনএসসি রেসপেক্টে সেটা 2 নম্বর বা 3 নম্বর হতে পারে, বাট ওই টোটাল লিস্ট কিন্তু তার মধ্যেই থাকবে। ঠিক আছে, এগুলো সব বড় বড় কোম্পানি, আমরা যদি চোখ বুঝে ওপরে 4 থেকে 5টা কোম্পানির ওপর চোখ বুঝে যদি ইনভেস্ট করতে থাকি, ওটা 5 বছর বা 7 বছর আমরা ভালো রিটার্ন পাবো। তার জন্য আমাদের কোনো স্পেশালিস্টকে দেখাতে হবে না। ঠিক আছে, কারণ আমরা বড়কে অ্যাটাক করছি। এবার কত রকমের স্টক হয়, কী হয়, এগুলো নিয়ে আমরা পরে বলবো। তো আপাতত এই অবধি ক্লিয়ার আশা করছি। এরপর আমরা কি করব, হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। এগিয়ে যাচ্ছি তাহলে। এবার আমরা এগিয়ে যাচ্ছি কি, এরপরে কি হচ্ছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো, তাহলে আমরা কি করছি, তাহলে এবার বোম্বে স্টক এক্সচেঞ্জ, এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা নিফটি 50 যাই হোক না কেন, এর নিচে কে আছে, এর নিচে আছে ব্রোকার। ব্রোকার মানে এই যে গ্রো, তারপর যে অ্যাঞ্জেল ব্রোকার, নাম শুনেছে এগুলো, ব্রোকারের নাম শুনেছে, গ্রো, হ্যাঁ হ্যাঁ। মানে এরা, মানে দাঁড়া এইটা এখানে অ্যাড করে, দাঁড়া এরকম করে একটুখানি অ্যাড করে, হ্যাঁ দেখাচ্ছি। এদেরকে এখানে যে তুমি কিনবে, এবার তুমি ডাইরেক্ট চলে আসছে ব্রোকার, জেরোদা, নাম শুনেছো তো, জেরোদা, জেরোদা হলো, তারপর কি হলো, অ্যাঞ্জেল ব্রোকিং, অ্যাঞ্জেল ব্রোকিং, তারপর কি হলো,
গ্রো আছে, এই যে ম্যাডাম বলছে গ্রো। তারপর আপস্টক্স আছে, আপস্টক্স। নাম শুনেছো এগুলো? তুমি কিসের নাম হ্যাঁ স্যার। শুনেছো বলো? আপস্টক্স, ঠিক আছে তো। তুমি এখানে যদি দাও যে আমি টপ 5, এটাকে বলে ব্রোকার, মানে দালাল, ঠিক আছে। টপ 10 স্টক ব্রোকার ইন ইন্ডিয়া 2026, যদি এরকম করে দাও তাহলে এখানে ব্রোকারগুলোর নাম পর পর চলে আসবে। এ দেখো এখন নাম দেখাচ্ছে গ্রো উপরে, হ্যাঁ দেখো এখানে টপ ব্রোকারের কেউ থাকে না, টপ 10 স্টক ব্রোকার ইন ইন্ডিয়া, এরকম করে দিচ্ছে। কারণ আমি একটুখানি একটু অন্যরকমভাবে ভাবছিলাম পাবো, হ্যাঁ। এই যে এখান থেকে দেখি কি দিচ্ছে, এই দেখো গ্রো আছে, জেরোদা আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, আপস্টক্স আছে, পেটিএম, মানে 5% আমি প্রথম খুলেছিল। আমি যখন প্রথম মানে ইয়ে করতাম, স্টক নিয়ে কেনাবেচা করতাম, তখন আমি 5 পয়সা খুলে। ফায়ার্সে আমার আছে, ফায়ার্স দারুণ, ফায়ার্সে অ্যালগোও আছে নিজস্ব, ব্লিঙ্কেক্স আছে, প্রো স্টক আছে, আমি এগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে তো। তো আমি এখানে এমন কিছু স্টকের মানে ব্রোকারের নাম আছে যেখানে এখানে দেয়া নেই, তার মধ্যে হচ্ছে শূন্য আছে, সব থেকে কম টাকা নেয়, এগুলো আমি বলে দেবো। তো এখানে ওপেনিং অ্যাকাউন্ট করা এগুলো দিয়ে দিয়েছে। তো আশা করি বোঝা গেল। এইবার আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটায় হচ্ছে, তার মানে এই যে এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জের নিচে কিন্তু আমার ব্রোকার আছে, আমরা রিটেলাররা ডাইরেক্ট এর থেকে কিনবো, এদের থেকে আমরা কিনবো। এই যে আমরা একটা এরকম মাথার চুল এঁকে দিলাম, হ্যাঁ। আমাদের এই পাবলিক যে আছে, পাবলিক কার থেকে কেনে? পাবলিক কেনে হচ্ছে এই এদের থেকে এখানে হিট হয়, এখান থেকে এখানে হিট হয়, এখান থেকে সেবিতে চলে যায়। এবার সেবি থেকে যে কোনো রুলস পরপর আসে এবং সেগুলো আমাদেরকে মানতে হয়। তো এইটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। তাহলে এইগুলো হচ্ছে এক্সচেঞ্জ, ঠিক আছে তো। আর এগুলো হচ্ছে আমার ব্রোকার। ওকে, এত অব্দি ক্লিয়ার আশা করছি। এইবার দেখবে এখানে আমরা যে ট্রেডিং করি, ট্রেডিংয়ের মধ্যে কি কি আছে, মানে কতগুলো সেগমেন্ট আছে। সেগমেন্ট কতগুলো আছে, মানে স্টক মার্কেটের কোন কোন সেগমেন্ট আছে। স্টক মার্কেটের সেগমেন্ট মানে যেখানে ধরো তুমি বলবে যে সেগমেন্ট বলতে কি, তুমি কি আইসিএসসি বোর্ড নাকি সিবিএসসি বোর্ড নাকি বেঙ্গলি মিডিয়াম? আমার সিবিএসই। সিবিএসসি তো যাই হোক, তোমার যে কোনো বোর্ডই হতে পারে। তোমার বোর্ডে অনেকগুলো সাবজেক্ট ছিল তো, যে হিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, ম্যাথমেটিক্স ছিল। তেমন স্টক মার্কেটে কতগুলো জায়গা আছে যেখানে আমরা ট্রেড করতে পারি। ইনস্ট্রুমেন্ট নাম দেবে, বুঝেছো? স্টক মার্কেটে যেখানে যেখানে ট্রেড করা যায় তাদেরকে ইনস্ট্রুমেন্ট বলা হয়। তাহলে প্রথম ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট, ইকুইটি বা স্টক, ইকুইটি অথবা স্টক। এই জানো না, স্টকটাকে ধরে রাখ, স্টকটাকে বেচে দে, বেসিক আমরা যেটুকু জানি তাকে বলে ইকুইটি ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা কেনাবেচা করতে পারি, এটা আমাদের প্রথম শিখতে হবে, এটা আমাদের প্রথম শেখা উচিত। কারণ ইকুইটি হচ্ছে ফাদার, ইকুইটি হচ্ছে হেড। ইকুইটির থেকে কি আসছে? ইকুইটির থেকে পরপর বেরোচ্ছে। তারপরে সেগমেন্ট কি? তারপরে সেগমেন্টের নাম হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। ফিউচার অ্যান্ড অপশন, ঠিক আছে। এর মধ্যে ফিউচার অ্যান্ড অপশন, এটাকে শর্ট ফর্মে বলা হয় এফ&ও, এটাকে শর্ট ফর্মে বলা হয় এফ&ও, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা এক্সচেঞ্জ, আরেকটা সুন্দর ইয়ে ছিল, যেটার নাম ছিল হচ্ছে কমোডিটি, সরি কারেন্সি। কারেন্সি এটা ছিল। কারেন্সির মধ্যে কী কী ছিল, এখন সে ডেড হয়ে গেছে আমাদের জন্য, সাধারণ রিটেলারের জন্য। যারা ফরেন ইনভেস্টার তাদের জন্য অন আছে। এর মধ্যে কী কী ছিল? এর মধ্যে ছিল হচ্ছে ইউএসডি, এটা পেয়ার ট্রেডিং হতো। আইএনআর মানে ইউএসডি আইএনআর, মানে ইন্ডিয়া বা ইউএসডি অ্যামাউন্ট আগুপিছু হলে তারপর আমরা ইন্ডিয়ান যদি কিনে রাখি, যদি ইউএসডি পড়তো তাহলে আমাদের ইন্ডিয়ান মানি ইকোনমি উঠতো, তখন ওখানে আমাদের প্রফিট হতো, ঠিক আছে তো। তো ইউএসডি আইএনআর, জেপিওয়াই আইএনআর মানে জাপানের ইয়েন, তাদের সঙ্গে আইএনআর, ইন্ডিয়ান মানে সব ইন্ডিয়ান, হ্যাঁ। তারপর হচ্ছে জিবিপি আইএনআর মানে ব্রিটিশের যে পাউন্ড, যেটা জিবিপি আইএনআর। তো এরকম কিছু পেয়ার ট্রেডিং চলতো।
কিন্তু কী হলো, এখানে না লোক একদম ইন্টারেস্ট দেখাতো না, সাধারণ পাবলিক। তো ওরা কিছুদিন ধরে এটা চালানোর পর ওরা খুব বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে যাওয়ার পর ওরা বললো তোর ক্রিপ্টোটা এসে গেছে, ক্রিপ্টোকে অন করে দে, পাবলিকের জন্য এটা ক্রস করে দে। তো পাবলিকের জন্য এটা ক্রস হয়ে গেল, কিন্তু এর জায়গায় কিছু তো একটা দিতে হবে, ক্রিপ্টোকারেন্সি চলে এলো। ক্রিপ্টোকারেন্সি চলে না, এই জায়গায় ক্রিপ্টোকারেন্সি চলে এলো। আর কি আছে, তো আমার এইটা এখন আমরা সাধারণ পাবলিক ট্রেড করতে পারি না, আমরা ক্রিপ্টোতে করতে পারি। আগে ক্রিপ্টোতে প্রচুর টাকা নিত, 30% ট্যাক্স নিত যদি আমরা ট্রেড করতাম। এখন ওটা নর্মাল আমাদের ট্যাক্সের মতো নেয় যদি ক্রিপ্টোতে ট্রেড করি। ক্রিপ্টোতে ট্রেড মূলত হচ্ছে অপশান ট্রেডিং, এটা হচ্ছে F&O ট্রেডিং, সরি এটা হচ্ছে F&O ট্রেডিং হলো। যাই হোক, এরপরে কি আছে, এরপরে আছে ফাইনাল যে পার্টটা, সেটা হচ্ছে কি ইন্টারডে। বলছি, সব বলবো, আগে দেখো জিনিসটা, স্ট্রাকচারটাকে বোঝো, কটা পার্ট আছে দেখো আগে। এগুলোর মধ্যে ইন্ট্রাডে হতে পারে, এগুলোর মধ্যে সুইং হতে পারে, এগুলোর মধ্যে সব কিছু হয়, কিন্তু আগে বেসিক জায়গাটা বোঝো। এরপরে আছে হচ্ছে কমোডিটি। কমোডিটি তুমি এখানে লেখো, কমোডিটি, কমোডিটি ট্রেডিং দেখো, কমোডিটি ট্রেডিং। তা কমোডিটির মধ্যে কি আছে, কমোডিটির মধ্যে দুটো আবার এক্সচেঞ্জ আছে, এটা কিন্তু নর্মাল এক্সচেঞ্জে হয় না, দুটো একটা। কমোডিটির কিন্তু একটা আলাদা জায়গা, কমোডিটির একটা আলাদা সেকশন। এই কমোডিটি যেটা, এগুলো যেমন NSE BSEর আন্ডারে আছে, এ কিন্তু NSE BSEর আন্ডারে নেই। এখানে হচ্ছে তোমার MCX আর এটা হচ্ছে NCDX, ঠিক আছে, এই দুটো এদের এক্সচেঞ্জের নাম। NCDEX, সরি আমার একটুখানি নামটা বলে গেল, NCDEX। এই সব জায়গায় তৈরি কেনা বেচা হয়, এর আন্ডারে কেনা বেচা হয় মেটাল, ক্রুড অয়েল এটসেট্রা। এর আন্ডারে কি হয়, ধান, গম, রাইস, এগুলো বেশি হয় না, সরি। তো এটাই ম্যাক্সিমাম চলে। তাহলে বোঝা গেল কমোডিটির আন্ডারে আবার দুটো এক্সচেঞ্জ আছে, যেটা হচ্ছে MCX আর MCDX। এমনিতে ইন্ডিয়ান স্টক মার্কেট 9:15 খোলে আর চলে হচ্ছে 3:30 বন্ধ হয়, খোলা বন্ধের টাইম। ইকুইটি বলো, ফিউচার অপশান বলো, কারেন্সি তো ছেড়ে দাও, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, এটা আমার এইভাবে চলে না, এটা অন্য গল্প। আর এই কমোডিটি মার্কেট ওই 9টায় খোলে, এটা খোলে হচ্ছে 9টায়, আর বন্ধ হয় হচ্ছে কটায় বলো তো, বন্ধ হচ্ছে 11:30 রাত্রিবেলা। ফলে অনেকে না এতে কাজ করে, কেন ইন্ডিয়াতে অফিস থেকে আসার পর সুযোগ পায়, সারাদিন অফিসে থাকে, তো সারাদিন অফিসে থাকলে এইখানে দেখতে পারে না, তো অনেকে কী করে রাত্রিবেলা এসে মেটাল, ক্রুড অয়েল, মেটালের মধ্যে গোল্ড আছে, কপার আছে, গোল্ড মিনি আছে, এগুলো কিন্তু এই যে সেকশনটা দেখছো, এগুলো কোনো হোল্ড করে রাখার না, এই পুরো সেকশনটাই কিন্তু অপশান অ্যান্ড ফিউচার। তাহলে তোমরা দেখছো একটা পোর্শন বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু অপশান অ্যান্ড ফিউচারের টাচ আছে। মানে তোমার অপশান অ্যান্ড ফিউচার বোঝা মানে তোমার এই কনসেপ্টও ক্লিয়ার, এই কনসেপ্টও প্রায় ক্লিয়ার। ভেতরে অনেক কিছু জানতে হবে নতুন, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার, চরিত্র আলাদা বাট কনসেপ্টটা ক্লিয়ার। এটাও কিন্তু F&O মানে ফিউচার অ্যান্ড অপশান কিন্তু এটার মধ্যেও আছে। বাট এরা কিন্তু সম্পূর্ণ এর মুভমেন্টের ওপর বেস করে কিন্তু চলছে, মানে স্টকের মুভমেন্ট, মানে স্টককে যদি আমি প্রপারলি বুঝতে পারি স্টক কী, স্টক কীভাবে কাজ করে, ঠিক আছে, তাহলে আমরা পুরো মার্কেটের স্ট্রাকচারটাকে বুঝতে পারবো। স্টক যদি ব্রেন হয়, বাকিগুলো হাত, পা, হার্ট, চোখ এইভাবে পরপর নামছে। তাই জন্য আমাদের কি স্টক হচ্ছে বেস, স্টক ক্লিয়ার মানে এবং বলা হয় যখন ট্রেড করা হয় তখন প্রথমে স্টকে ট্রেড করে করে আগে হাত পাকাতে হয়, এটা বলা হয়। কেন? স্টকে ট্রেড করলে আমরা চরিত্র, মার্কেটের চরিত্র কীভাবে কী কাজ করে এটা আমরা বুঝতে পারবো। এইবার তুমি বলে তাহলে ট্রেডিং কত রকমের হয়? ট্রেডিং কয়েক রকমের হয়। আমি এটাকে একটুখানি না পাচ্ছি, একটুখানি ছোটো করছি পেজটা,
মিনিট ধরো। এবার ট্রেডিং টাইপ কত ধরনের হয়? ট্রেডিং টাইপ, হ্যাঁ এখানে দেখছি ট্রেডিং টাইপ। ট্রেডিং টাইপ কত ধরনের? ট্রেডিং টাইপের মধ্যে পড়ে হচ্ছে, প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট। যেটার টেনিওর বা যেটার অবধি হচ্ছে 5 to 10 ইয়ার্স হতে পারে, মানে এইটুকু রাখে আর কি, মানে 5 to 10 ইয়ার্স। ওকে, তারপরে সুইং ট্রেডিং। আমরা ধরে নিই এটাকে বলি হচ্ছে আমি সুইং ট্রেডিংকে দুভাবে ভাগ করেছি, লং সুইং, লং সুইং ট্রেডিং। লং সুইং ট্রেডিং মানে কি? এটার অবধি কতটা? ধরো 15 দিন থেকে 3 মাস, এটাকে বলা হচ্ছে লং সুইং। মানে কোনো একটা স্টককে ধরলাম, হিসাব টিসাব করে ক্যালকুলেশন করে 15 দিন থেকে 3 মাস আমি ধরে রাখলাম, তার মধ্যে উঠলো নামলো যা হলো হলো, ঠিক আছে? তো কার প্রবাবিলিটি পার্সেন্টেজ জেতার সেটাও আমি বলে দেবো, জাস্ট এখানে একটু দেখে নাও। এরপরে হচ্ছে শর্ট সুইং। শর্ট সুইং কি? শর্ট সুইং হচ্ছে এর অবধি কত? 2 দিন থেকে খুব বেশি হলে 1 উইক, দ্যাটস ইট। এটা হচ্ছে শর্ট সুইং, হলো স্টক ধরে রাখছি। এরপর কি? ইন্ট্রাডে। ব্যাপারটা এখানে কেউ কাউকে কিছু বলে দেয়নি, আমি একটা স্টক কিনে আমি 100 বছর রাখবো, নাকি 1 মাস রাখবো, নাকি 15 দিন রাখবো, নাকি 2 দিন রাখবো, নাকি কয়েক ঘন্টার মধ্যে বেঁচে দেবো, সেটা আমার উপর ডিপেন্ড করছে। কিন্তু এই আমার ইনভেস্টমেন্টের প্রসিজার অনুযায়ী আমার পদ্ধতি পাল্টে যাচ্ছে। কোনোটা ইনভেস্টমেন্ট হচ্ছে, কোনোটা লং সুইং হচ্ছে, কোনোটা শর্ট সুইং হচ্ছে, কোনোটা ইন্ট্রাডে। ইন্ট্রাডে মানে 1 ডে, মানে যে দিন আছে সেদিন, মানে 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে গেম শেষ করে বেরিয়ে আসতে হবে। 3টে 30-এর পর আমি আর রাখবো না এই স্টকটাকে, তাকে তা বলা হয় ইন্ট্রাডে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কত টাইপের হয়। এবার এই ইন্ট্রাডের মধ্যে আবার অনেকগুলো পদ্ধতি আছে। ইন্ট্রাডের মধ্যে কি কি আছে? ইন্ট্রাডের মধ্যে আছে আবার পজিশনাল, পজিশনাল আছে, আবার এখানে কি আছে? স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং কি? খুব ছোট ছোট ট্রেড নিয়ে ফট করে বেরিয়ে যাওয়া, মানে হিউজ টাকা নিয়ে ঢোকে ওরা, 1-2 মিনিটের মধ্যে ধরে বেরিয়ে যায়। আর পজিশনাল মানে কি? 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হোল্ড করছে, মার্কেট একটা বড় মুভ দিলে নিয়ে নেবে, ঠিক আছে? তাকে বলে পজিশনাল। আর স্ক্যাল্পিং হচ্ছে কি? 2 থেকে 3 মিনিট 4 মিনিট একটা ছোট মুভ এলো, নিয়ে পকেটে করে বেরিয়ে গেল। তার জন্য ওটা আবার কী হলো, আবার একটা ছোটো মুভের টাক করে লস হয়ে গেল। আবার এরা কী করে? দিনে 5-6টা 7টা 8টা ট্রেড নেয়। আর এরা কী করে? এরা খুব ম্যাক্সিমাম 2টো ট্রেড নেবে, তার থেকে বেশি না, বা একটা, যারা পজিশনাল করে। আর এরা কি? এটা 6টা থেকে 7টা ট্রেডও হয়ে যায়, ঠিক আছে? হিউজ ক্যাপিটাল নিয়ে বারবার ঢোকে, ছোটো ছোটো খায়, মানে ছোটো ছোটো চাঙ্ক খেয়ে বেরিয়ে আসে, কিন্তু ক্যাপিটাল যেহেতু বেশি থাকে তাহলে বড় বড় লাভ হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ট্রেডিংয়ের মহাভারত রামায়ণ। আমি যা বলি তা পুরোপুরি আমি ব্রেকডাউন করে আজকে দেখালাম, ঠিক আছে? এই যে ক্রিপ্টো আছে বা কারেন্সিটা, এটার যে এক্সচেঞ্জ আছে, এটাকে আমি বলে দিই যখন এত কথা হলো। এই ক্রিপ্টো যেটা আছে, ক্রিপ্টোর এফএনও, এর এক্সচেঞ্জের নাম কি? এর এক্সচেঞ্জের নাম হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ, আছে খুব রিনাউন্ড ডেল্টা এক্সচেঞ্জ, ওয়াজিরেক্স, এরকম প্রচুর নাম আছে, তো আরও নাম আছে। তো আমি ডেল্টা এক্সচেঞ্জকে পছন্দ করি। ডেল্টা এক্সচেঞ্জ দুটো পার্ট আছে, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ান আছে, ডেল্টা এক্সচেঞ্জ ইন্টারন্যাশনাল আছে। ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়াতে কী সুবিধা হয়, মানে ডেল্টা এক্সচেঞ্জ দেখো, আমি যদি দেখি ডেল্টা এক্সচেঞ্জ
এটা একটা এক্সচেঞ্জ, আমি যেরকম বললাম এনএসসি বিএসসির মতো, কিন্তু তাদের সঙ্গে এই ডেল্টা এক্সচেঞ্জ দুটো হয়। এটা হচ্ছে ইন্ডিয়ার ডেল্টা এক্সচেঞ্জ, যেটা ভারতের ফ্ল্যাগের কালার আছে, আর ইন্টারন্যাশনাল ডেল্টা এক্সচেঞ্জ যেটা, সেটা এটা। এখানে আমাদের ডলারে এখানে টাকা ডিপোজিট করতে হয়, মানে ডলার ডিপোজিট করতে হয়। যেহেতু ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার আলাদা বার করেছে, এখানে আমরা রুপিতে এখানে আমরা ইনভেস্ট করতে পারি, বাট যখন ওটা ট্রেড চলে এটা ডলারে চলে, বাট আমরা কিন্তু টাকা এখানে জমা দিতে পারি। তো এটা হচ্ছে আমার ডেল্টা এক্সচেঞ্জ, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো ওভারঅল স্টক মার্কেট। এটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ শেখাবো, এবং ট্রেডিংয়ের জার্নিতে ইকুইটি, তোমাকে ফিউচার, কারেন্সি তো হবে না, কারেন্সি তো বন্ধ হয়ে গেছে, ক্রিপ্টো, এই কমোডিটি, দেন ক্রিপ্টো, এই সবগুলোকে কভার করব। বোঝা গেল? ক্লিয়ার? আমি আজকে এত অবধি রাখবো। দিস ইজ হ্যাঁ, ইউর স্যার। ডেমো ক্লাস। কিরম লাগলো ক্লাস বলো? ভালো স্যার। ঠিক আছে, তাহলে বলো কবে থেকে কি করবে? আমি এই মান্থ থেকেই জয়েন হব, এই ফেব্রুয়ারি মান্থ থেকেই। ঠিক আছে, আমি তোমাকে আমি এটাকে